এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 19। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলিকে আইকোসজেন পরিবার বলা হয়ে থাকে। তো পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলিকে আইকোসজেন পর্যায় বলা হয়ে থাকে বা আইকোসজেন বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রুপ নাম্বার 13। আচ্ছা দেখো, এই গ্রুপ নাম্বার 13 সম্পর্কে একটা এক্সট্রা ডিটেলস তোমাদেরকে জানতে হবে। এটাকেই কি বলা হয়ে থাকে? এটাকেই কিন্তু বোরন পরিবার বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো, গ্রুপ নাম্বার যে 15 আছে এটাকে কি বলা হয়ে থাকে? মনে রাখতে হবে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে নাইট্রোজেন পরিবার, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে কিন্তু বলা হয় নাইট্রোজেন পরিবার। আর এই যে গ্রুপ নাম্বার 16 যেখানে কিন্তু অক্সিজেন থাকে, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু অক্সিজেন পরিবার বলা হয়ে থাকে। এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি এক্সট্রা ডিটেলস তোমাদেরকে দিয়ে রাখলাম। এবার থেকে যে অপশানটা আমাদের উত্তর হবে, তার পাশাপাশি যে এক্সট্রা অপশান বা বাকি তিনটে অপশানগুলো থাকবে, সেগুলো সম্পর্কেও আমরা এক্সট্রা ডিটেলসগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের নাম্বার অফ কোশ্চেন্স অনেক বেশি বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার রৈখিক বিবর্ধন কত হবে। দেখো, একটা জিনিস এখানে তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, দর্পণের ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। দর্পণের ক্ষেত্রে কিন্তু 1/v প্লাস 1/u এইটা ধরতে হয়, ঠিক আছে। আমরা জেনারেলি দেখেছি লেন্সের ক্ষেত্রে আমরা এটাকে মাইনাস নিই, কিন্তু এটা কিন্তু মাইনাস নিতে লাগবে না। আচ্ছা এইবার দেখো, এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো, আমাদের এখানে সবার প্রথমে কি করতে হবে? ম্যাগনিফিকেশন বের করতে হবে। ম্যাগনিফিকেশন বের করতে গেলে কি করতে হয়? ম্যাগনিফিকেশন বের করতে গেলে কিন্তু আমাদেরকে u/v করতে হয়, অর্থাৎ v/u করতে হয় ম্যাগনিফিকেশন বের করতে গেলে। অর্থাৎ বস্তুটা মানে প্রতিবিম্বের যে উচ্চতা বেরিয়েছে, সেটাকে কিন্তু বস্তুটার থেকে কত দূরে, মানে বস্তুটা দর্পণের থেকে কত দূরে রাখা আছে সেটা দিয়ে কিন্তু ভাগ করতে হয়। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? তাহলে কিন্তু আমরা এই ম্যাগনিফিকেশনটা পেয়ে যাই। আচ্ছা, এটা করার জন্য এবার আমাদেরকে কি করতে হবে? দেখো দেখো আগে তোমাদেরকে আমি এখানটাতে জাস্ট একটু জায়গাটা বড় করে নিই, যাতে আমাদের করতে সুবিধা হয়ে থাকে। দেখো, এক্ষেত্রে আমাদের এবার আমরা এখানে ফর্মুলাটা সবার প্রথমে পাতাবো। তো ফর্মুলা কি হচ্ছে আমাদের? 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। আচ্ছা, আমরা এটার মান জানি আর এটার মান জানি, আমরা জানি না এটার মান। তাই আমরা কি করতে পারি? তাই আমরা এখানটাতে 1/f ইকুয়ালস টু 1/f মাইনাস কী করতে পারি? এটাকে এই পাশে নিয়ে যেতে পারি, 1/u ইকুয়ালস টু 1/v। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 1/v ইকুয়ালস টু 1/-1/u। আচ্ছা, এই যেটাকে আমরা পেলাম, এটাকেই আমাদেরকে কি করতে হবে? এটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা আমাদের ফর্মুলাটা সাজানোর পরে কি পেলাম? ফর্মুলাটা সাজানোর পরে আমরা পেলাম যে 1/v ইকুয়ালস টু কী হচ্ছে? 1/f মাইনাস 1/u। এবার ডেটাগুলোকে আমরা এখানে একটু পুট করে দিই। তো দেখো, ডেটাগুলোকে পুট করলে কি হচ্ছে? আমাদের ফোকাস কত ছিল? ফোকাস কিন্তু ছিল 1/10, তাই না? আর এই যেটা আমাদের এখানটাতে কী ছিল? আমাদের কিন্তু যে ইউ এর মান ছিল সেটা কত ছিল? সেটা কিন্তু ছিল এখানে 15, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা এলসিএম করি, তাহলে এলসিএম করলে আমরা কি পেয়ে যাব? দেখো তো 10 আর এখানে আমাদের 15 আছে। তো এলসিএম করলে আমরা কত পাবো? এলসিএম করলে কিন্তু আমরা পেয়ে যাব 30। তাহলে এটা কত হচ্ছে? এটা হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে 2। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 1/v ইকুয়ালস টু কত হচ্ছে? 1/30। এটাকে আমরা উল্টে দিলে কি পাবো? আমরা v ইকুয়ালস টু পেয়ে যাব কিন্তু হচ্ছে 30। তাহলে আমাদের যে আমরা যেটা পেলাম, যে প্রতিবিম্বের যে উচ্চতা হবে সেটা কত হবে? সেটা কিন্তু 30 হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে আমি এখানে বলে রাখি, লেন্সের ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা কিন্তু অলওয়েজ ইউটাকে কি করতাম? নেগেটিভ নিতাম। কিন্তু দর্পণের ক্ষেত্রে কিন্তু ইউটা নেগেটিভ নেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কি পেয়ে গেলাম? আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমাদের ভিটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যে ম্যাগনিফিকেশান আছে, সেই ম্যাগনিফিকেশান বের করতে গেলে কি করতে হয় বললাম? ম্যাগনিফিকেশান বের করতে গেলে কিন্তু v/u করতে হয়। অর্থাৎ ওখানে ছিল 30 আর ইউ আমাদের কত ছিল? 15। যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? ম্যাগনিফিকেশান কিন্তু পেয়ে যাব 2, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। আচ্ছা, যদি কারোর বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি পরের দিন এই অঙ্কটা আবার নতুন যে ভিডিওটা আসবে সেখানে কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 3 নাম্বার প্রশ্ন, যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটি কোষ
কোষের ভেতরে ক্যালসিয়াম আয়ন বা Ca2+ আয়ন সঞ্চয় করে এবং পেশি সংকোচনে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে কি বলা হয়ে থাকে? যেটাকে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER বলা হয়ে থাকে। এটাও কিন্তু একটা কোষীয় অঙ্গাণু। এটা কি করে? এটা কিন্তু যে Ca2+ আয়ন আছে সেটা কিন্তু পেশির মধ্যে কি করে? পেশির মধ্যে কিন্তু বানায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা যেরকমটা বলেছিলাম যে বাদবাকি অপশনগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। আচ্ছা, গলগি বডিকে কি বলে? গলগি বডিকে কিন্তু কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। আচ্ছা, রাইবোজোমে কি হয়? রাইবোজোমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনটা কি হয়ে যায়? প্রোটিনটা কিন্তু সিনথেসিস হয়ে যায়। লাইসোজোমকে কি বলা হয়ে থাকে? মনে রাখতে হবে, লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আমাদের 4 নম্বর প্রশ্ন, যে নিচের কোন মৌলটির দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটির শক্তি শোষক বা এন্ডোথার্মিক হয়? ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন নাকি হিলিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অক্সিজেন। দেখো, তোমরা যদি রেলের বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তোমরা যদি 2018কে ফলো করো বা 2022-এরটাকে ফলো করো বা রিসেন্ট যেটা কিন্তু আগের বছর হয়ে গেল সেটাকে ফলো করো, তাহলে তোমরা দেখবে যে সায়েন্সের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু খুব ডেপথ থেকে নেওয়া হচ্ছে। আর এরকম টাইপ অফ কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হচ্ছে। তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু চেষ্টা থাকে যে PYQ বেস্ট করতে। এগুলো কিন্তু আমরা PYQগুলো রেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, ALP বলো বা টেকনিশিয়ান বলো, বা যেখানে কিন্তু রেলের প্রত্যেকটা পরীক্ষাতেই সায়েন্স থাকে, তো সেখান থেকে কিন্তু আমরা কালেক্ট করে কোশ্চেনগুলোকে এখানে এক জায়গায় করে তোমাদেরকে ক্লাসগুলো করানোর চেষ্টা করি। তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বলেও দিয়েছে অক্সিজেনের ব্যাপারটা, যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন কি করে? অক্সিজেন কিন্তু মানে যেটা তোমার হচ্ছে O থেকে যে O2- আছে সেটা থেকে হলে কি হয়? শক্তির প্রয়োজন কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো O থেকে যখন এটা তোমার হচ্ছে O2- হয়ে যায় তখন কিন্তু কি প্রয়োজন হয়? তখন কিন্তু এর শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, দেখো আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে কোনো PC বা ল্যাপটপ নেই, তো সেই কারণের জন্য মোবাইল থেকে যখন আমি এগুলোকে এডিট করি, তোমাদের জন্য যখন এই PDF ফাইলটা বানাই, তো সেই জন্য আমার একটু এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোতে একটু প্রবলেম হয়। তোমাদেরকে আমি আগেও বলেছি, মোবাইল থেকে আশা করি তোমরা জানো যে মোবাইল থেকে এরকম ভিডিও বানানো সত্যি খুব কঠিন হয়ে যায়। এখনও পর্যন্ত এটা দিয়েই আমাকে কাজটা চালাতে হচ্ছে। তো তোমাদের সাপোর্ট থাকলে আশা করি পরবর্তীকালে PC বা ল্যাপটপে ক্লাসগুলো তোমাদের করাতে পারবো বা লাইভ ক্লাসগুলো তোমাদের করাতে পারবো। তো কিছু অবস্ট্যাকেলের জন্য আমাকে এইরকম স্টেপ নিতে হচ্ছে, তো আশা করি তোমাদের সাপোর্ট থাকলে সেটাকে ওভারকাম করতে পারবো। তো সেই কারণের জন্য একটু অ্যাডজাস্ট করবে, আমি চেষ্টা করব এগুলোকে যতটা সম্ভব কারেকশন করে দেওয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকের 5 নম্বর প্রশ্ন, যে একটি 8 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটির বেগ দ্বিগুণ করতে হলে কত পরিমাণ কার্য করতে হবে? কি বলেছে? বস্তুটির যে বেগ আছে সেই বেগটাকে কি করতে হবে? বেগটা কিন্তু আমাদেরকে দ্বিগুণ করে দিতে হবে, তাহলে কত পরিমাণ কার্য করতে হবে? দেখো, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা জাস্ট এটাকে একটা নর্মাল, এই যে দ্বিগুণ করতে হবে এটা দেখে কিন্তু তোমরা ভয় পেও না। দ্বিগুণ করতে হবে মানে এই যে 5 মিটার পার সেকেন্ড বেগ আছে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা, কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কি? তো হাফ ইন্টু কি হয়ে থাকে? হাফ ইন্টু mv স্কোয়ার হয়ে থাকে। তো এটা আমরা এখানে হাফ নিলাম। আমাদের m কত বলেছে? m আমাদের বলেছে 8 কেজি, আর ভি স্কোয়ার 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 100। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে? আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 400 জুল। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো, এবার একটা ব্যাপার আছে। এইবার এই যে 400 জুল তুমি কি পেলে? এই যে 400 জুলটা তুমি পেলে সেটা কিন্তু তুমি 5 থেকে 10 করার পরে পেয়েছো। কি বললাম? যে 400 জুলটা পেলে সেটা কিন্তু কি পেয়েছিলে? সেটা কিন্তু 5 থেকে 10 করার পরে তুমি পেয়েছো। আচ্ছা, এইবার দেখো, এইবার যদি আমরা প্রথমটা নিয়ে করি, অর্থাৎ আমাদের 5 নিয়ে যদি এটা করি, এটা কিন্তু আমাদের পরে, আমাদের গতিবেগটা বাড়ানোর পরে। এবার কি আছে? এবার আমরা প্রথম যে আছে সেটাকে দিয়ে করব। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? হাফ হচ্ছে। আমাদের m কত ছিল? m হচ্ছে 8, আর এটা কত হচ্ছে? 5 স্কোয়ার করলে হয় কিন্তু 25। এবার দেখো এটা কত হচ্ছে? এটা দিয়ে কাটলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত না, আমরা পেয়ে যাচ্ছি কিন্তু হচ্ছে 100 জুল। তাহলে এইবার যদি তোমরা খেয়াল করো, এটা ছিল 400 আর এটা ছিল কত? এটা ছিল কিন্তু 100। অর্থাৎ যে কতটুকু চেঞ্জ হলো, মানে আমরা 100 জুলে ছিলাম সেখান থেকে আমরা 400 জুলে পৌঁছে গেলাম জাস্ট বেগটা দ্বিগুণ করার জন্য। তাহলে আলটিমেটলি আমাদের কতটুকু গতিশক্তির প্রয়োজন হলো? আলটিমেটলি কিন্তু আমাদের 300 জুল গতিশক্তির প্রয়োজন হলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন, যে শব্দের গতিবেগ
গতিবেগ শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুতে বেশি হওয়ার কারণটা কি হয়ে থাকে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটা কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর চেয়ে কম হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি যে ডেনসিটি, সেই ডেনসিটিটাই কিন্তু কী করে, ডেনসিটিটাই কিন্তু এখানে ম্যাটার করে। সেই কারণের জন্যই কিন্তু এই যে চেঞ্জ যেটা আমাদের কোশ্চেনে দিয়েছে সেটা আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো এখানে কিন্তু আমি এখানে এক্সপ্লেনেশনটাও তোমাদেরকে দিয়ে চেষ্টা করেছি যে আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর চেয়ে কম, জলীয় বাষ্পের আণবিক ওজন বায়ুর গড় ওজনের চেয়ে কম, তার জন্যই কিন্তু এই ফেনোমেনাটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, যে মানুষের শরীরে কোন গ্রন্থিকে এমার্জেন্সি গ্রন্থি বা এমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনাল। তার কারণ কি? অ্যাড্রিনাল থেকে কি হয়? অ্যাড্রিনাল থেকে কিন্তু যে অ্যাড্রিনালিন হরমোন আছে সেই হরমোনটা কিন্তু প্রডিউস হয়, যেটা কিন্তু কী করে, যেটা কিন্তু জরুরি অবস্থায় আমাদের বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আচ্ছা, থাইরয়েড থেকে কোন হরমোন আসে? আমরা প্রত্যেকেই জানি যে থাইরয়েড থেকে কিন্তু যে থাইরক্সিন হরমোন আছে সেই থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারিকে কি বলা হয়ে থাকে? আশা করি আমরা প্রত্যেকেই পারবো। পিটুইটারিকে কিন্তু আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, অগ্নাশয় কি? অগ্নাশয় কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, এটা কিন্তু বোধ তোমার হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এটা থেকে কিন্তু বোধ এনজাইম এবং হরমোন দুটো নিঃসৃত হয়। আর এর থেকে যে সবথেকে ফেমাস যে হরমোনটা বেরোয় সেটা কিন্তু হচ্ছে ইনসুলিন, যেটা কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি সবথেকে হালকা ধাতু কিন্তু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বেরিলিয়াম। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা দেখো পরবর্তী কি বলেছে, লিথিয়াম। লিথিয়াম কি? লিথিয়াম কিন্তু সবথেকে হালকা বা সবথেকে লাইট মেটাল আমরা বলতে পারি কাকে? লিথিয়ামকে। আচ্ছা, সোডিয়াম কি? সোডিয়াম কিন্তু খুবই হালকা ধাতু, এটাকে কি করা যায়? এটা সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে, এটা কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 9 নম্বর প্রশ্ন, যে আলোকের কোন ধর্মের জন্য পুকুরের জল যতটা গভীর তার থেকে কম গভীর মনে হয়? তো এটা তো তোমরা প্রত্যেকেই পারবে, আশা করি অপশান না দেখেই তোমরা এটা পারবে। তো এটা কোন ধর্মের জন্য? এটা কিন্তু হচ্ছে যে প্রতিসরণ ধর্ম, সেই প্রতিসরণ ধর্মের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। এটাকে ইংরাজিতে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু ইংরাজিতে বলা হয়ে থাকে রিফ্র্যাকশন। ঠিক আছে, এর জন্যই কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, আজকের পরবর্তী প্রশ্ন আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি 6 ওহম রোধের তারকে কি করা হলো? মাঝখান থেকে বাঁকিয়ে দ্বিগুণ করা হলো, তাহলে নতুন রোধ কত হবে? ঠিক আছে, মাঝখান থেকে বাঁকিয়ে কি করেছে? মাঝখান থেকে বাঁকিয়ে কিন্তু দ্বিগুণ করেছে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে কি করতে হয়? এটা কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। যদি আমাদের দেখো দ্বিগুণ করতে বলেছে, মানে আমাদের যে মাঝখান অর্থাৎ তারের যে দৈর্ঘ্য সেটাকে কি হয়ে গেল? তারের দৈর্ঘ্যটা কিন্তু দ্বিগুণ থেকে, মানে যেটা যতটুকু ছিল তার থেকে কিন্তু কী হয়ে গেল? তার থেকে কিন্তু কমে গেল। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম যে হচ্ছে মানে 2 গুণের থেকে কি হয়ে যাবে? আমরা জানি যে আর থাকলে কি হয়ে যায়? আর বাড়লে কিন্তু আর স্কোয়ার হয়ে যায়। বা আমরা কি করি? আমরা জানি যে এন গুণ যদি বেড়ে যায় তাহলে আমাদের এখান থেকে নতুন রোধের পরিবর্তন করতে গেলে যেটা হবে সেটা কত হয়ে যাবে? এন স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এটা কত আছে? এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা কত হয়ে যাবে? এটা কিন্তু 2 স্কোয়ার অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। এইবার কি করতে হবে? এটা দিয়ে কিন্তু এটাকে ডিভাইড করতে হবে, তাহলে আমরা কত পাবো? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 1.5 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন, যে ফটোগ্রাফিক প্লেটে আলোকচিত্র ফুটিয়ে তোলার জন্য কোন রাসায়নিক বা হাইপো নামে পরিচিত? কোনটা ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম থায়োসালফেট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, সিলভার ব্রোমাইড কি ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড কিন্তু সিলভার ব্রোমাইড যে ফটোগ্রাফিক প্লেট থাকে সেখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, যে পরমাণুর কোন উপকক্ষটি বা সাবশেলটি দেখতে কেমন হয়ে থাকে? ডাম্বেল প্রকৃতির হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে পি সাবশেলটা থাকে এটাকে দেখতে কিন্তু কেমন মনে হয়ে থাকে? এটাকে কিন্তু অনেকটা যে ডাম্বেল শেপের কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে নিউক্লিয় রিয়্যাক্টরে নিউট্রন শোষণের জন্য ক্যাডমিয়াম ছাড়া আর কোন মৌল ব্যবহার করা হয়? এটা তো তোমাদের অপশনও দেখা লাগবে না, আমি জানি, এটা যতবার প্র্যাকটিস করানো হয়েছে। তো ক্যাডমিয়াম আর বোরন দুটোই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে নিউট্রনের যে গতি সেটাকে কিন্তু শোষণের জন্য। ডিটিও কী করা হয়ে থাকে? এটা কিন্তু মডারেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর গ্রাফাইট এগুলো কিন্তু কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মানবদেহের কোন অঙ্গে
কি বলেছে লুপ অফ হেনলি দেখতে পাওয়া যায়। দেখো জেনারেলি কিন্তু এটা বৃক্ক সঠিক অ্যান্সার আমাদের হয়ে গেলেও এটা কিন্তু বৃক্কের যে গঠনগত একক অর্থাৎ যে নেফ্রন, সেই নেফ্রনের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফুসফুস সম্পর্কে আমরা একটা জিনিস জেনে রাখি যে ফুসফুসের আবরণীকে কী বলা হয়, এটাকে কিন্তু প্লুরা বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়ে থাকে, মনে রাখতে হবে হৃৎপিণ্ডের যে আবরণী থাকে সেটাকে কিন্তু পেরিকার্ডিয়াম বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম প্রশ্ন, যে জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য আয়ন বিনিময় রেজিন, ঠিক আছে, এর কোন আয়ন ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে Na+। দেখো আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রত্যেকটা জিনিসই ভিডিওটা বানানোর জন্য মোবাইলের সাহায্যই নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এইগুলোকে আমি ঠিক মতো এখানে প্লেস করতে পারি না। সেই কারণের জন্যই কিন্তু মোবাইল থেকে, তোমরা প্রত্যেকে জানো যে মোবাইলে কিন্তু কিছুটা অবস্ট্যাকেল থাকে, কিছুটা কিন্তু একটা আপার লিমিট থাকে। আমি সেই আপার লিমিট পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। এখনও পর্যন্ত পিসি বা তোমার হচ্ছে ল্যাপটপকে ইনস্টল করার মতো ক্ষমতা আমার হয়ে ওঠেনি, তার জন্য খুবই দুঃখিত। আমি চেষ্টা করি যে যতটা সম্ভব বেস্ট কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করার, সেটা মোবাইল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক। তো এটাই আমার চেষ্টা থাকে যে তোমাদেরকে বেস্ট কন্টেন্টগুলো প্রোভাইড করার। তো আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হলেও আমি যেভাবে তোমাদেরকে বলে দিই সেভাবে কোনো রকম অসুবিধা হয় না, একটু অ্যাডজাস্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে চোখের কোন ত্রুটি দূর করার জন্য বক্রতল বিশিষ্ট বা টরিক লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? মায়োপিয়ার জন্য কিন্তু যে কনকেভ লেন্স, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি অবতল লেন্স। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়ার জন্য কি করা হয়ে থাকে? হাইপারমেট্রোপিয়ার জন্য কিন্তু যে উত্তল লেন্স, যেটার আরেকটা নাম কি, যেটার আরেকটা নাম কিন্তু হচ্ছে কনভেক্স লেন্স। ঠিক আছে, আচ্ছা ক্যাটারেক্ট মানে কি? দেখো ক্যাটারেক্ট মানে কিন্তু হচ্ছে ছানি, এটা কিন্তু অপারেশনের মাধ্যমে কারেক্ট করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে তেজস্ক্রিয় বিকিরণের সময় নিউক্লিয়াস থেকে কোন কণা নির্গত হলে ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু আধান 1 একক বেড়ে যায়? তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, কিন্তু একটা PYQ বেসড কোশ্চেন, যেটা কিন্তু অনেক পরীক্ষা ধরে এসেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে বিটা কণা আছে বা যে বিটা পার্টিকেল আছে সেটাই কিন্তু এই কাজটা করে থাকে। দেখো বিটা আর আলফা কি? বিটা আর আলফা কিন্তু হচ্ছে দুটোই পার্টিকেল। ঠিক আছে, কিন্তু যেটা গামা আছে সেটা কি? সেটা কিন্তু একটা রশ্মি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে নিচের কোন অ্যাসিডটি ফটোকপি বা জেরক্স মেশিনে ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, বা টোনার তৈরিতে কাজে লাগে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড কিন্তু এই কাজটা করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পৃথিবীর মেরু অঞ্চল থেকে বিষুবরেখার দিকে গেলে কোনো বস্তুর ওজনে কী হবে? তো এটা আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর কি হয়ে থাকে, কোনো বস্তুর ওজন কিন্তু আমরা জানি যে 0 হয়ে যায়। এবার যখন আমরা মেরুর দিকে যাব তখন কি হবে? তখন কিন্তু দেখো আস্তে আস্তে সেটা কী হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু সেটা তোমার হচ্ছে বাড়বে। এবার দেখো কি বলেছে, পৃথিবীর মেরু অঞ্চল থেকে যদি আমরা বিষুবরেখার দিকে যাই তাহলে এইখানে গেলে তো বেড়ে যাচ্ছে, এইখানে গেলে তো এটা বাড়ছে, কিন্তু এখান থেকে যদি আমরা এদিকে আসি তাহলে কি হচ্ছে, সেটা কিন্তু নেক্সট টু 0 বা আমরা বলতে পারি 0 হয়ে যাচ্ছে। তো হ্রাস পাবে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি VLJ বা I ইত্যাদি আকারগুলো ধারণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অ্যানাফেজ দশা আছে সেখানে কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি নোবেল অধাতু? এতদিন পর্যন্ত আমরা নোবেল ধাতু জেনেছি, দেখো নোবেল অধাতু কিন্তু হয়ে থাকে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, সেটা কিন্তু হিলিয়াম কিন্তু একটা নোবেল অধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন 22তম প্রশ্ন, যে কোন উদ্ভিদ হরমোনটি অকাল পত্রমোচন বা পাতা রোধ করে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে, বা পত্রমোচন রোধ করে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইটোকাইনিন। অক্সিন কী কাজ করে? অক্সিন কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, অ্যাবসেসিক অ্যাসিড কী করে? এটা কিন্তু গাছের যে বৃদ্ধি আছে সেটাকে রোধ করে। আর ইথিলিন কী করে? ইথিলিন কিন্তু আমরা প্রত্যেকে জানি, ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জার্মান সিলভারে কোন কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে? দেখো এটা কিন্তু খুব মজার একটা জিনিস, যে এখানে এই সিলভার কথাটা দেখে অনেকে সিলভার করো, জার্মান সিলভারে কিন্তু কপার থাকে, জিঙ্ক থাকে আর কিন্তু নিকেল থাকে, কোনো রকম কিন্তু সিলভার এখানে থাকে না।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে উদ্ভিদের কোন রেচন পদার্থটি কি করে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুইনাইন। ঠিক আছে, নিকোটিন কি জানো, আমরা নিকোটিন আমরা তামাক থেকে পাই। তারপরে রেসারপিন কি, এটা কিন্তু আমরা যে সর্পগন্ধা থাকে সেই সর্পগন্ধা থেকে কিন্তু পাই। ড্যাটুরিন কি, এটা কিন্তু যে ধুতরা থাকে সেই ধুতরা গাছ থেকে কিন্তু এটা আমরা পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এসআই পদ্ধতিতে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের একক কি। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউটন পার মিটার। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা এনএমও বলে থাকি। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে সবসময় তোমার নোটিফিকেশনটা পাও। আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদেরকে বেস্ট কন্টেন্ট, সেটা আমি যেভাবেই প্রডিউস করি না কেন, তোমাদেরকে বেস্ট কন্টেন্টটা দেওয়ার। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।